क्या नाम है? मोहम्मद आरिफ। ये क्या किया आपने? जी ये मैंने नहीं किया जी, भाई ने किया। कौन से भाई ने किया? ये पड़ा है। ভাবুন তো, আপনার কোনো প্রিয়জন মারা গেছে, আপনি নিজে উপস্থিত থেকে তাকে দাফন করলেন, কিন্তু একদিন পর জানতে পারলেন তার লাশটা উধাও হয়ে গেছে। হ্যাঁ, তার লাশটা উধাও হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো এর থেকেও ভয়ঙ্কর, কারণ তার লাশটা উধাও হয়নি, বরং তার লাশটা খেয়ে ফেলা হয়েছিল। আজ এমনই একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যা পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছিল। এপ্রিল 2011, পাকিস্তানের ছোট্ট একটি শহর দরিয়া খান। সেখানে 24 বছর বয়সী এক তরুণী গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। নাম তার সারা প্রভিন। তার একটি ভাই ছিল ইজাজ হুসাইন। সে তার বোনকে ভীষণ ভালোবাসত। তার মৃত্যুতে ইজাজ যেন ভেঙে পড়ল। পূর্ণ ইসলামী রীতিনীতি মেনে তাকে কবরস্থানে দাফন করা হলো। দাফনের একদিন পর পুরো পরিবার কবর জিয়ারতের উদ্দেশ্যে দরিয়া খানের সেই গোরস্থানে যায়। গোরস্থানের গেটে পৌঁছালে ইজাজের চোখ যায় তার বোনের কবরের দিকে। সে কবরটি দেখে ভীষণ চমকে যায়, কারণ যেই কবরটি কালকে মাটি চাপা দিয়ে সুন্দরভাবে দেওয়া হয়েছিল, আজ সেই কবরটি অন্যরকম লাগছে, আর বাকি 10টা কবর থেকে আলাদা, যেন কেউ কবরটাকে খুঁড়েছে। এটা দেখে ইজাজ অনেক চমকে গেল এবং সে কৌতূহলবশত নিজেই কবরটা পরীক্ষা করতে শুরু করলো। এক পর্যায়ে সে কবরের মাটিতে হাত রাখলে তার হাতটি মাটির মধ্যে ঢুকে যায়। সে ভয়ে চিৎকার করে ওঠে। তার এই চিৎকার শুনে গোরস্থানের প্রহরী তাদের দিকে ছুটে আসে এবং জানতে চাইলে তিনি পুরো ঘটনাটা বলেন এবং প্রহরীকে কবরটি খুঁড়ে দেখার জন্য অনুরোধ করেন, কিন্তু প্রহরী খুঁজে দেখার জন্য রাজি হয় না। মানুষের হট্টগোল বাড়ায় সে চাপে পড়ে কবরটি খুঁড়তে বাধ্য হয়, কিন্তু ঘটনাটা হলো সে খুঁড়তেই থাকে, কিন্তু সারা প্রভিনের লাশ আর পাওয়া যায় না। দেখেন, পাকিস্তানে এমন ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন পর পরই শোনা যায় তান্ত্রিকরা কালো জাদুর উদ্দেশ্যে কবর থেকে লাশ নিয়ে গেছে। সারার পরিবার ও তার ভাই ইজাজ এটা ভেবেই পাশের একটি পুলিশ স্টেশনে মামলা করে এবং পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, কিন্তু সারার লাশ পাওয়া যায় না। মামলার কোনো অগ্রগতি না দেখে পুলিশ নিজেরাও পুলিশ স্টেশনে হতাশ হয়ে বসে থাকত। ঠিক এমনই একদিন থানায় এসে উপস্থিত হলেন সেই গোরস্থানের প্রহরী। তিনি এসে বললেন, আমার কাছে কিছু তথ্য আছে, দয়া করে মনোযোগ সহকারে শুনুন। তারপর প্রহরী যা বলতে শুরু করলেন তা শুনে পুলিশের চোখ যেন কপালে উঠে গেল। তিনি বলতে শুরু করলেন, আজ থেকে 1 বছর আগের কথা। আমি তখন কবরস্থানে পাহারা দিচ্ছিলাম। কবরস্থানের মধ্যে একটি বড় নিম গাছ আছে। হঠাৎ আমি দেখতে পেলাম গাছের ডালে কেউ যেন বসে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো ভূত প্রেত বা জিন। আমি ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে গেলাম এবং আমার উপস্থিতি টের পেয়েই গাছ থেকে একজন লাফ দিল এবং দৌড়াতে শুরু করলো। আমি তার পেছনে ধাওয়া করতে শুরু করলাম। ধাওয়া করতে করতে এক পর্যায়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম এবং জানতে পারলাম মূলত তারা 2 ভাই। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণ ছিল প্রায় দানবের মতো। প্রহরী আরও বললেন, রাত 2টা বাজলেই তারা অদ্ভুত রিচুয়াল করত। তারা একে অপরের মলমূত্র পান করত এবং পুরো শরীরে মাখামাখি করত। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের বাড়ি থেকে রাত্রে নারী ও শিশুদের চিৎকার শোনা যেত। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের বাসায় কোনো নারী বা কোনো শিশু ছিল না। তাহলে এই শব্দগুলো কাদের ছিল? এবং প্রহরী আরও জানালেন, কখনো তারা বড় ভাই, কখনো ছোট ভাই। তারা কবরস্থানের ওই নিম গাছটার ডালে বসে থাকতো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো, আমরা এই গাছটাকে খুব পছন্দ করি, এই গাছটাই আমাদের ঘর, এই গাছটাই আমাদের বাড়ি, আর এই কবরগুলো যেন আমাদের সাথে কথা বলে। পুলিশ প্রহরীকে জিজ্ঞাসা করলেন, সারা প্রভিনের সাথে ওই 2 ভাইয়ের সম্পর্ক কি? তিনি বললেন, যেদিন সারা প্রভিনের লাশটা গায়েব হয়ে গেছিল, ওই দিন রাত্রে ওই 2 ভাইকে আমি দেখেছি কবরস্থানের মধ্যে হাঁটাহাঁটি করতে। তাদের হাতে কিছু যন্ত্রাংশ ছিল, কিন্তু কি ছিল সেটা আমি ঠিক দেখি নাই, তবে কিছু ছিল। প্রহরীর মুখ থেকে এমন সব কথা শুনে থানায় উপস্থিত সবাই কাঁপতে থাকলেন। পুলিশ বললেন, আমাদেরকে নিয়ে চলো ওই 2 ভাইয়ের বাড়িতে, কিন্তু তিনি প্রথমেই না করে দিলেন। তিনি বললেন, জনাব আমাকে মাফ করবেন, আমি আর দ্বিতীয়বার
তার চেহারাটাও দেখতে চায় না। পুলিশ প্রহরীর বর্ণনা শুনে ওই দুই ভাইয়ের বাড়িতে চলে গেলেন এবং যেই দরজাতে কড়া নাড়ালেন। দরজায় কড়ার আওয়াজ পেয়ে দরজাটি খুলে দিলেন তাদের এক বৃদ্ধ বাবা। ইন্সপেক্টর দেখতে পেলেন আরিফ শুয়ে আছে এবং তার বড় ভাই ফরমান বাড়িতে নাই। ইন্সপেক্টর আরিফকে বললেন, কি হচ্ছে ভাই? তিনি বললেন, কই কিছুই তো না, আমি তো ঘুমাচ্ছিলাম। ইন্সপেক্টর পুরো বাড়িটা তল্লাশি করতে শুরু করলো, কিন্তু সন্দেহভাজন কিছুই পেল না। এমনই সময় ইন্সপেক্টর আরও দেখতে পেলেন তাদের বাড়ির মধ্যে আরও একটি ঘর রয়েছে, যেটি তালাবদ্ধ রয়েছে। ইন্সপেক্টর ঘরটিকে খুলে দেওয়ার জন্য আরিফকে বললেন, কিন্তু আরিফ রাজি হলো না। ইন্সপেক্টরের একটি চড় খেয়েই সে ঘরটি খুলে দিল এবং তিনি ঘরের মধ্যে দেখতে পেলেন যে একটি বড় হাঁড়ি এবং কিছু মাংস কাটার যন্ত্রাংশ, যেগুলো মূলত কসাইরা ব্যবহার করে। তিনি দেখতে পেলেন হাঁড়ির মধ্যে কিছু মাংস রান্না হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ভাই এগুলো? তিনি বললেন, রাতের জন্য কিছু মাংস রান্না করেছিলাম, আমরা খেয়েছি, আর কিছু বাকি আছে, যদি আপনারা খেতে চান আমি গরম করে দিচ্ছি। ইন্সপেক্টর বললেন, এত আর সময় নাই, যেতে হবে। ইন্সপেক্টর যখন বাইরে যেতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন কিছু পিঁপড়া মুখের মধ্যে ছোট্ট ছোট মাংসের টুকরা নিয়ে একই লাইন ধরে এগিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর কৌতূহলবশত পিঁপড়াকে অনুসরণ করতে থাকলেন এবং দেখতে পেলেন পিঁপড়াগুলো বড় ভাই ফরমানের চৌকির নিচে যাচ্ছে এবং সেখানে চাদর দিয়ে কিছু যেন একটা ঢাকা। তিনি চাদরটা সরাতেই দেখলেন সেখানে সারা প্রভিনের লাশ, যার একটি পা মিসিং ছিল। এটা দেখার পরে ইন্সপেক্টর আরিফকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তার কাছে জানতে চায় যে তার একটি পা কি হলো, এই একটি পা তোমরা কি করলে? তিনি বললেন, স্যার এটা আমরা রান্না করে খেয়ে ফেলেছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, তারা বলেছিল যে এই পাটি তারা রান্না করে খেয়ে ফেলেছে। ইন্সপেক্টর আরও জিজ্ঞাসা করলেন, বাকি লাশটা তোমরা কি করতে? তিনি তখন হেসে বললেন, জনাব আপনি যদি আর কিছুদিন পরে আসতেন তাহলে বাকি লাশটাও খেয়ে ফেলতাম। তারা স্বীকারোক্তি দেয়, প্রথমে তারা লাশটি খুঁড়েছিল এবং তার বড় ভাই ফরমান লাশটিকে বাসায় এনেছিল এবং তারপরে লাশটিকে কেটে রান্না করে খেয়েছিল। পুলিশ আরও জিজ্ঞাসা করলেন, এর আগেও কি কোনো লাশ খেয়েছে? তারা প্রথমে স্বীকারোক্তিতে না করলেও পরবর্তীতে জানা যায় তারা 100 এর বেশিও লাশ খেয়েছে। তাদের পদ্ধতি ছিল ভয়ঙ্কর। প্রথমে তাদের খাবার হতো লাশের পা, তারপর হতো হাত, তারপর ছিল সমস্ত শরীর এবং সর্বশেষ তাদের হাড়িতে যেত তাদের মাথা। এবং তাদের দুই ভাইয়ের নিকট খুবই পছন্দ ছিল মানুষের মগজ এবং হাড়, এবং এটা নিয়ে দুই ভাইয়ের মাঝে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে যে কে আগে খাবে। মামলা কোর্টে গড়ালে বিচারকও হতবাক হয়ে যায়, কারণ পাকিস্তানে মৃতদেহ খাওয়ার জন্য কোনো শাস্তির কথা উল্লেখ ছিল না। তাই মৃত মানুষের লাশের সাথে অসম্মানী করায় তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, কারণ বেশিরভাগ সময়ই তারা অসুস্থ থাকত এবং বেশিরভাগ সময় হাসপাতালে তাদের কাটত। ইন্সপেক্টর একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কেন মানুষের মাংস খাও? গরু, ছাগল, মুরগি এদের মাংস তো খেতে পারো। কিন্তু তারা জানালো যে তারা মানুষের মাংস না খেতে পারলে অসুস্থ হয়ে যায়। তাদের ভাষ্য অনুযায়ী 1 বছর আগে তারা ইসলামাবাদের বৃদ্ধ এক তান্ত্রিকের সাথে যুক্ত হয়েছিল, যে কিনা তাদেরকে মানুষের মাংস খাওয়ার নির্দেশ দেন এবং বলেন, তোমরা যদি নরভক্ষক জীবনযাপন করো তাহলে তোমাদের ছেড়ে যাওয়া স্ত্রীরা তোমাদের কাছে ফিরে আসবে এবং তোমাদের সন্তানেরা জীবনে অনেক আয় উন্নতি করবে। এরপর থেকেই তারা ভাবতে থাকে কিভাবে মানুষের মাংস খাবে। যেহেতু তারা কোনো জীবিত মানুষের মাংস খেতে পাচ্ছিল না, তাই তারা ভাবতে থাকে যে কোনো মানুষ মারা গেলে তার কবরের থেকে লাশটা উঠিয়ে নিয়ে এসে তারা খাবে, এবং সেই অনুযায়ী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে। দরিয়া খানবাসী এ সকল ঘটনা শুনে ওই 2 ভাইকে মারার জন্য উদ্যত হন, কিন্তু তারা পুলিশ কাস্টাডিতে থাকায় তারা আর কিছুই করতে পারল না। দরিয়া খানবাসী তাদের আত্মীয়দের কবর পরীক্ষা করতে শুরু করেন এবং দেখেন অনেকের কবরেই লাশ মিছিল। নরভক্ষীরা তাদের আত্মীয়র লাশ খেয়ে ফেলেছে। যেখানে মৃত্যুর 40 দিন পর কবরটিকে পাকা করা হতো, এখন তারা মৃতদেহ দাফন করার পরপরই কবরটিকে পাকা করতে আরম্ভ করলো এবং রাত্রেবেলা লাশ যেন গায়েব না হয়ে যায় এজন্য তারা রীতিমতো পাহারাও শুরু করলো। কি ভয়ঙ্কর বিষয় না? এপ্রিল 2014 তাদেরকে মুক্তি করে দেওয়া হয়। মহল্লার কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। এমনই সময় তারা 2 ভাই
বাড়িতে ফেরত আসে এবং এটা দেখে মহল্লার মধ্যে আবার হৈ হুল্লোড় সৃষ্টি হয়। প্রতিবেশীরা রেগে তাকে মারার জন্য আবার উদ্যত হন, কিন্তু হঠাৎ করেই পুলিশ চলে আসায় তারা আর কেউ আরিফ এবং ফরমানের গায়ে হাত তোলার সাহস পেলেন না এবং পুলিশ আরিফ এবং ফরমানকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে বললেন এবং পুলিশের কথা মতো তারা গা ঢাকা দিলেন। বেশ কিছুদিন পর রাতের বেলা যখন প্রতিবেশীরা রাতের খাবার খাচ্ছিলেন, এমন সময় তাদের নাকে একটি দুর্গন্ধ আসে। তারা এই গন্ধটিকে অনুসরণ করতে করতে চলে আসে ওই নরভক্ষক বাড়ির কাছে এবং এটা দেখার পরে সবাই চিন্তিত হয়ে যায় এবং ভয় পেতে থাকে। কি করবেন? এমনই সময় পুলিশ রেড মারে এবং ঘরের ভিতরে ঢুকে দেখতে পান যে একটি পাতিলের মধ্যে একটা ছোট বাচ্চার মাথা রান্না হচ্ছে। এটা দেখার পরে পুলিশ তাদের আবার গ্রেফতার করেন এবং তাদেরকে দীর্ঘ সাজা দেওয়ার জন্য অ্যান্টি টেরোরিস্ট কোর্টে মামলা চালানো হয় এবং 12 বছরের জেল দেওয়া হয়। দরিয়া খানের এই দুই ভাই পাকিস্তানে এখনও নরভক্ষক হিসাবে কুখ্যাত। আজও কেউ তাদের বাড়ির আশেপাশে যেতে সাহস পায় না। যে ঘরে মানুষের মাংস রান্না করা হতো সেই ঘর থেকে আজও দুর্গন্ধ ভেসে আসে, যেন কেউ এখনও রান্না করছে। তাদের 12 বছরের সাজা শেষ হবে 2026 সালে, অর্থাৎ খুব শীঘ্রই। কেউ জানে না তারা তখন কি করবে, তারা কতটুকু বদলেছে, তারা আদৌ কি বদলেছে। দরিয়া খানবাসী এখনও ভয় পায়, তারা ফিরে আসবে কিনা কেউ জানে না, কিন্তু সবাই ভয় পায়, কারণ ক্ষুধা কখনো মরে না।